নমস্কার। দেখতে, দেখতে গরম এসে গেল। এখন এই গরম এলেই যেটা হয় মানে environment become hot, আমাদের প্রচুর ঘাম হয়, তেষ্টা বাড়ে। আর এই যে যখনই তেষ্টা বাড়ে, প্রচুর জল খেতে ইচ্ছে করে। তখন আমাদের একটা significant amount of CKD পেশেন্টদের মনে, যারা chronic kidney disease এ ভুগছেন, তাদের মনে একটা প্রশ্ন আসে যে, "স্যার এই জলটা কতটা খাবো? ওই গরম পড়ে গেছে, খুব তেষ্টা পাচ্ছে, জল কি করে কন্ট্রোল করব?" আসুন আজকে এই জলের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। যে ক্রনিক কিডনি ডিজিজ থাকলে আমরা কি করে বুঝবো কতটা জল আমার জন্য অপটিমাম? যদি খুব তেষ্টা পায় তাহলে কি করলে এই তেষ্টা থেকে মুক্তি পাওয়া যাবে? আর আহ, এই গরমকালে আমরা কি জলের পরিবর্তে একটু কোল্ড ড্রিঙ্কস, একটু ডাবের জল বা একটু টনিক ওয়াটার এই সমস্ত কিছু খেতে পারি কিনা? তা আসুন এটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, জলের তো আরেকটা নাম জীবন, আমরা সকলেই জানি। কারণ ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনস্টিটিউশন অফ দ্য হিউম্যান বডি। মানে একটা মানুষের শরীরের 70% থাকে জল। মানে 100 কেজি যদি একটা মানুষের শরীর হয়, তাহলে 70 কিলো, 70 কেজি ইজ ওয়াটার। রেস্ট 30 কেজি হচ্ছে হাড়, মাংস, সমস্ত কিছু মিলে যা কিছু। সুতরাং জল ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, অ্যান্ড দ্যাট ইজ নট অনলি ইন আওয়ার বডি, ইন দিস ইউনিভার্স 2/3 ইজ a ওয়াটার। ইউ অল নো দ্যাট। ঠিক আছে? তো ওয়াটার ইজ এ ওয়ান ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট। কিন্তু মুশকিলটা হয় কি, আমাদের শরীরের এই যে ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট, তার একটা ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন প্যাটার্ন আছে। মানে ডিস্ট্রিবিউশন প্যাটার্ন মানে এই জল কিছুটা থাকে সেলের ভেতরে, কিছুটা থাকে লিমফ্যাটিক এরিয়ায়, কিছুটা থাকে ব্লাড ভেসেলের মধ্যে, কিছুটা থাকে ডিফারেন্ট অর্গানের ভেতরে, কিছুটা সিক্রেটেড হয় অ্যাজ এ সিক্রেটারি গ্ল্যান্ড সিক্রেশন হিসাবে। সো ইট হ্যাজ এ মাল্টিপল কম্পার্টমেন্ট, যেখানে এই জলটা মিলে এই 70% ওয়াটারটা ডিস্ট্রিবিউটেড থাকে। এবং এই যে ডিফারেন্ট কম্পার্টমেন্টে ওয়াটার আমাদের শরীরে রয়েছে, তার ml টু ml, মিলিমিটার টু মিলিমিটার কন্ট্রোল করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে কিডনি অ্যাজ এ এক্সক্রিটারি অর্গান। আর এই কন্ট্রোলটা মেনটেন হয় আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসে, একটা অসমো রেগুলেটরি সেন্টার আছে, সেই সেন্টারটাকে দিয়ে। সেটা একটা খুব ইম্পর্টেন্ট নিউরোলজিক্যাল সেন্টার, নিউরো এন্ডোক্রিন ফাংশন কন্ট্রোলিং সেন্টার, যেটা কিডনির সঙ্গে সহযোগিতা করে আমাদের এই শরীরের এন্টায়ার ওয়াটার কন্ট্রোল মেকানিজমটাকে কন্ট্রোল করে। মুশকিলটা হলো, যখন কিডনির প্রবলেম হয়, কিডনির অসুখ যখন হয়, তখন এই যে ওয়াটার কন্ট্রোল সাইকেলটা, তাতে একটু সমস্যা দেখা দেয়। তো এই সমস্যাটা যখন দেখা দেয়, তখনই আমাদেরকে এই জল কতটা খাবো, গরমকালে তেষ্টা পেলে কি করব, এই ব্যাপারে একটা আলোচনা স্কোপ খুলে দেয়। কারণ এটা একটা কমপ্লেক্স এরিয়া, এটা নিয়ে প্রত্যেকের মধ্যে কনফিউশন আছে। আমি দেখেছি আমাদের প্রচুর মেডিকেল প্রফেশনালসকে খুব আরবিটারি একটা জলের নিধান বেঁধে দেন। এই ক্রিয়াটিন বেড়েছে, 1.5 লিটার বেশি জল খাবেন না, 1 লিটার বেশি জল খাবেন না, বস। এই ব্যাপারটা কিন্তু একদম ঠিক নয়। আমি তার ঘোরতর প্রতিবাদ করছি। এরকমভাবে 500, 1 লিটার, 1.5 লিটার জল বেঁধে দেওয়াটা একদম অনুচিত, বিজ্ঞানসম্মত নয়, রাদার হার্মফুল। কারণ প্রত্যেকটি মানুষের জলের রিকোয়ারমেন্ট, প্রত্যেকটি প্রাণীর জলের রিকোয়ারমেন্ট ইজ ডিফারেন্ট। একই ক্রিয়াটিনিনে একজন মানুষের হয়তো 2 লিটার জলের প্রয়োজন, কারো হয়তো 1.5 লিটার জলের প্রয়োজন। দেয়ার ইজ এ নো ইউনিভার্সাল ফর্মুলা যেটা দিয়ে ডিফাইন করা যায় যে ঠিক এতটা জলই আপনার জন্য অ্যাকুরেট। এটার জন্য কতগুলো পদ্ধতি আছে। প্রাথমিক স্টেজে খুব সিম্পলভাবে ব্যাপারটাকে বললে, যাদের ক্রিয়াটিনিন 2 বা 2.5 এর নিচে, যাদের পায়ে কোনো ফোলা নেই, যাদের কার্ডিয়াক ফাংশন মোটামুটি ভালো আছে, লিভার ফাংশন মোটামুটি ভালো আছে, তাদের ক্ষেত্রে যদি পেডাল ইডিমা না থাকে, তাহলে সচরাচর জলের রেস্ট্রিকশন করার কোনো দরকার হয় না। যতটুকু তেষ্টা পায় ততটুকুনি জল খাওয়া উচিত। তবে এটাও ঠিক, তেষ্টা মিটে গেছে তারপরেও আমাদের কিডনি ফ্লাশ করার জন্য প্রচুর জল খাচ্ছি, এটাও কিন্তু ঠিক নয়। সো ইউ হ্যাভ টু ড্রিঙ্ক অপটিমাম ওয়াটার টু কোয়েঞ্চ ইউর থ্রাস্ট। আপনার তেষ্টা মেটাতে যতটুকু জল লাগে, প্রাথমিক স্টেজে কিডনির অসুখের যদি কারো পায়ের কোনো ইডিমা না থাকে, হার্ট ফাংশন যদি ভালো থাকে, মানে হার্ট ফেলিওর যদি কারো না থাকে, লিভার ফাংশন যদি ভালো থাকে, তাহলে তেষ্টা মেটাতে যতটা জল দরকার ততটা জল হচ্ছে অপটিমাম। তাও এটাকে যদি একদম অ্যাকুরেট করতে হয়, সেটার জন্য একটা পদ্ধতি আছে, সেটাকে বলে BCM, বডি কম্পোজিশন মনিটরিং। আমাদের নেফ্রোকেয়ার সেন্টারে আমাদের বডি কম্পোজিশন মনিটর আছে। এনি ডে আপনারা কেউ একজন এসে, মাত্র 300-400 টাকা না কত একটা লাগে, এরকম একটা খরচ। বডি কম্পোজিশন মনিটরিংয়ে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি আমাদের শরীরে ঠিক জল কতটা থাকা উচিত আর কতটা আছে। এবং শুধু তাই নয়, এটা টোটাল বডি ওয়াটার এবং ওয়াটার ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট কম্পার্টমেন্ট, তারও একটা আনুমানিক মাপ দেয়।
এবং শুধু তাই নয়, বডি কম্পোজিশন মনিটরে আমরা লিন টিস্যু ইন্টেন্সিটি, বডি মাস ইন্ডেক্স অ্যান্ড ফ্যাট মাস ইন্ডেক্স এই সমস্ত জিনিসটা জানতে পারি। সুতরাং এটাও বোঝা যায় যে শরীরে জল ছাড়া মাসেল, ফ্যাট, আদার টিস্যুস কি পরিমাণে রয়েছে সেটা নর্মাল না ভুল। এটা ওবেসিটি ম্যানেজমেন্টও খুব হেল্প করে। সো আমি রেকমেন্ড করব প্রত্যেকের একটা বিসিএম করে নেওয়া উচিত টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য ওয়াটার ইজ নাও এক্সিস্টেন্ট ইন ইউর বডি, এবং সেটার জন্য আমাদের কীরকমভাবে জিনিসটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এবার যারা একটু অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ, যাদের ক্ষেত্রে পেডাল ইডিমা দেখা দিচ্ছে, যাদের একটু হার্টের কনকমিটেন্ট প্রবলেম রয়েছে, একটু হাঁটলে শ্বাসকষ্ট হয়, সারাদিন কাজ করে আসার পর পা ফুলে যায়, তাদের ক্ষেত্রে ফ্লুইড রেস্ট্রিকশনটা মেনটেন করতে হয় কন্ট্রোলিং দ্য বডি ওয়েট বা মনিটরিং দ্য বডি ওয়েট। মানে কি, অনেক সময় বেশ কিছু ওষুধ রয়েছে, যেমন ধরুন অ্যামলোডিপিন গ্রুপ অফ ড্রাগ, যেগুলো খেলে পা ফোলে। তার মানে কিন্তু শরীরে জল বেশি হয়ে গেছে তা নয়। তাহলে আমাদের কি করতে হবে? যদি ওয়াটার রিটেনশন বডিতে হয়, তাহলে এটা আমরা সবাই জানি যে জল যেহেতু 70% অফ ওয়াটার রিটেনশন মানে দেয়ার উইল বি ইনক্রিজ ইন দ্য বডি ওয়েট। সো উই রেকমেন্ড অল সিকেডি পেশেন্টস, যাদের ক্ষেত্রে ফ্লুইডটা খুব অ্যাকুরেটলি মনিটর করা দরকার, তাদের প্রত্যেক দিন সকালে একটা বাথরুম ওয়েট নেওয়া উচিত। বাথরুম ওয়েট কেন? কারণ কাপড় চোপড়ের ওজনটাকে যাতে আমরা কোনো রকমভাবে আমরা বিভ্রান্ত না হয়। সুতরাং বাথরুমে একটা মানে জামা কাপড়হীন অবস্থায় একটা ওজন নেওয়া উচিত, এবং সেই ওজনটা যদি আমরা ডেইলি রেকর্ড করি, এই ওজনের মাত্রাটা কি লেভেলে রয়েছে, অবভিয়াসলি দ্য ওয়েইং মেশিন হ্যাজ টু বি অ্যাকুরেট, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে ফ্লুইড রিটেনশন হচ্ছে না হচ্ছে না। ধরা যাক সোমবার আমি ওজন করেছি, আমার ওজন 50 কেজি। মঙ্গলবার আমি স্বাভাবিক জলই খেয়েছি, মঙ্গলবার আমি ওজন করেছি, আমার ওজন 51 কেজি। বুধবার করেছি তাহলে 52 কেজি। তার মানে প্রত্যেকদিন 1 কেজি করে জল বাড়ছে, ওজন বাড়ছে। দ্যাট ইন্ডিকেটস আই এম রিটেনিং ফ্লুইড, আমাকে কিন্তু জলের মাত্রাটা কমাতে হবে। কিন্তু এটাই যদি সোমবারও 50, মঙ্গলে 50, বুধে 50 থাকে, তাহলে বুঝতে হবে যে জলটা আমি খাচ্ছি, দ্যাট ইজ অপটিমাম, মাই বডি ওয়েট ইজ নট ইনক্রিজিং, সো ইটস ওকে। আর যদি দেখা যায় যে সোমে 50, মঙ্গলে 49 আর বুধবারে সেটা 48 হয়ে গেল, তাহলে বুঝতে হবে যে আমি যা জল খাচ্ছি তার থেকে বেশি জল আমার শরীর থেকে নিঃসরণ হচ্ছে, সে ইউরিনের মাধ্যমে হোক, ঘামের মাধ্যমে হোক, আমার ওয়াটার ইনটেক কম হচ্ছে, আই নিড টু ড্রিঙ্ক মোর ওয়াটার। সুতরাং এই যে ওজন একটা আমাদের সাংঘাতিক ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ক্রুশিয়াল অ্যান্ড সিম্পল প্যারামিটার, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের জলের ইনটেকটা বেশি হচ্ছে না কম হচ্ছে। ওজন ছাড়া আরও যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউরিন ভলিউম মনিটরিং। আমি কতটা জল খেলাম, কতটা ইউরিন বেরোলো, এটা যদি আমরা মাপতে পারি তাহলেও একটা আন্দাজ পাওয়া যায় যে যা জল খাচ্ছি তার বেশিরভাগটা ইউরিনের সঙ্গে বেরোচ্ছে কিনা। কিন্তু আমরা জানি যে ইউরিন মনিটরিংটা একটু কাম্বারসাম, বারবার ইউরিন পটে ধরে তাতে কত হলো লিখে নিয়ে দিনের শেষে যোগ করা অনেক সময় মনে থাকে না, প্লাস যারা কাজকর্মে বেরোচ্ছেন তাদের জন্য এটা হয়তো ফিজিবল নয়। সেই জন্য উই স্ট্রংলি রেকমেন্ড যে ডেইলি বডি ওয়েট মনিটরিং অ্যাট দ্য বাথরুম ইন এ ফিক্সড টাইম will give you a idea যে what is the nature of the water retention or water excretion in your system in a given day. তো এইটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের কাছে এই জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাসিস্টেড বাই বিসিএম, যদি বিসিএম তার সঙ্গে করা থাকে তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে জলের মাত্রাটা শরীরে কেমন আছে। আমরা রেকমেন্ড করি একটু অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ যারা, তাদের মাসে অন্তত একবার একটা বিসিএম করে এই ওয়াটারের ভলিউম অ্যান্ড ওয়াটারের ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা সম্যক ধারণা শরীরে নিয়ে নেওয়া উচিত। এছাড়া আরেকটা প্রশ্ন আমাদের ফেস করতে হয় যে স্যার আমি হয়তো বিসিএম করলাম, আমার শরীরের কিডনির অসুখটা একটু অ্যাডভান্স, স্পেশালি ডায়ালিসিস পেশেন্টদের জন্য, যাদের ক্ষেত্রে একদমই হয়তো ইউরিন হয় না, দুটো ডায়ালিসিসের মধ্যে ওজন বাড়ার একটা প্রবণতা রয়েছে, তাদেরকে ফ্লুইডকে আমাদের একটা স্ট্রিক্ট একটা নির্ধারিত মাত্রায় বেঁধে দিতে হয় based on the how much water he is gaining, what is required for his day-to-day nutritional requirements, day-to-day medical intake, সেগুলোর জন্য। তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে স্যার আপনি বলেছেন সব কিছু বিচার করে যে 1 থেকে 1.5 লিটার জল খেতে, কিন্তু এতে আমার হচ্ছে না, খুব তেষ্টা পাচ্ছে, আমি কী করব? এই সিচুয়েশনে আপনাদের কয়েকটা জিনিস বলা উচিত। যদি তেষ্টা পায় কিন্তু you have crossed your permissible limit, obviously it is not applicable for the early stage, not applicable to those who have a preserved urine output. It is more important for the patient who are on dialysis, যাদের ইউরিন কিছুই হয় না, তাদের ক্ষেত্রে, তাদের জন্য there are few techniques by which you can control your thirst. আজকে এই ব্যাপারটা নিয়ে একটু বললেই মনে হয় এটা খুব রিলেভেন্ট অ্যান্ড প্রাসঙ্গিক হবে। সে 1 নম্বর টেকনিক যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে instead of water keep some small pieces of ice cube inside your mouth.
দেখা গেছে ওরোফ্যারিংস যদি খুব ঠান্ডা হয় তাহলে একটা তেষ্টার মিটে যাওয়ার একটা স্যাটিসফ্যাকশন হয়, ওয়াটার স্যাটাইটি আসে যদি আমরা ওরোফ্যারিংসকে ঠান্ডা করতে পারি। সেখান থেকে কিছু নিউরোহরমোনাল ট্রান্সমিটার আমাদের মানে হাইপোথ্যালামিক সেন্টারকে মানে থ্রাস্ট সেন্টারকে স্টিমুলেট করে, বলে যে না ইটস ওকে, মানে আমাদের থ্রাস্টের ক্রেভিংটা হয় না। সেকেন্ড ইম্পর্টেন্ট থিং, আমরা বলি ডিপ ফ্রিজে একটা লেমন বা একটা পিস অফ গ্রেপসকে রেখে দিতে, যাতে ওটা একদম সলিডিফাইড হয়ে যায়। এই লেমনের যে সাইট্রিক কম্পোনেন্ট বা গ্রেপসের ভেতরে যে জিনিসটা থাকে, সেটা যখন ঠান্ডা হয়ে মুখের ভেতরে আসে, ইট ফার্দার অ্যাডস অন টু রিমুভ অর টু কোয়েঞ্চ দ্য ডিজায়ার ফর থ্রাস্ট। আর একটা জিনিস করলে খুব ভালো, সেটা হচ্ছে অনেক সময় যে পিপারমেন্ট টুথপেস্ট, পেপসোডেন বা এই ধরনের কোনো টুথপেস্ট যদি আমরা একটু ব্রাশ করে কুলি করে জলটা ফেলে দিই, তাহলেও মুখে একটা ঠান্ডার মতো বোধ হয়। পিপারমেন্ট যেগুলো থাকে তাতে একটা ঠান্ডা বোধ আছে, আমরা সবাই জানি। তাতেও কিন্তু দেখা গেছে তেষ্টাটা কিছুটা কমে। আর একটা প্রাণায়ামের কথা না বললেই নয়, সেটার নাম হচ্ছে শীতকারী প্রাণায়াম। শীতকারী প্রাণায়াম একটা টাইপ অফ প্র্যাকটিস, যেখানে জিভটাকে উল্টে দিয়ে একটা ব্রেথ ইন করলে আমাদের ভেতরের ওরোফ্যারিংস খুব শান্ত এবং শীতল এবং ঠান্ডা হয়ে যায়। এটা যদি আমরা প্র্যাকটিস করি, এনিওয়্যার এনি প্লেস ইউ ক্যান ডু ইট, ইট ডেফিনেটলি কোয়েঞ্চেস থ্রাস্ট। তো এই তিনটে প্র্যাকটিস, কিছু আইসের কুচি, কিছু জিনিস যেটা ডিপ ফ্রিজে রেখে মুখে রাখা, আর শীতকারী প্রাণায়াম, এগুলো করলে আমাদের কিন্তু থ্রাস্ট ডেফিনেটলি কমে। এরপর যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা এগুলো কিছু খাওয়া যায় কিনা। দেখুন, কোল্ড ড্রিঙ্কস এক আধ দিন টেস্ট করার জন্য আপনি একটু টেস্ট করেন, দ্যাটস গুড, কিন্তু এইটা ভালো এই কারণে নয়। নাম্বার ওয়ান, ইট কন্টেন্স ট্রিমেন্ডাস ক্যালোরি। নাম্বার ওয়ান, লট অফ কোল্ড ড্রিঙ্কস ইট হ্যাজ বিন আইডেন্টিফাইড, তাতে হেভি মেটাল থাকে। আর দেখা গেছে এই যে ট্রিমেন্ডাস ক্যালোরি আমাদের ভেতরে যায় আর হেভি মেটাল যায়, তার সঙ্গে কার্বনেটের যে কার্বন ডাইঅক্সাইড থাকে, যেটা অ্যাসিডিক ইন নেচার, দ্যাট কজেস সাম চেঞ্জেস ইন দ্য অ্যাসিড বেস ব্যালেন্স ইন আওয়ার বডি। সো কোল্ড ড্রিঙ্কস ইজ এ খুব একটা উপাদেয় নয় ফর দ্য ক্রনিক কিডনি ডিজিজ, বেটার টু অ্যাভয়েড। আশা করি জল সংক্রান্ত যে জিনিসটা আমি জলের মতো করে বোঝালাম, আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ডোন্ট ফরগেট টু আস্ক দ্য কোশ্চেন্স ইন দ্য লিঙ্ক বিলো, অ্যান্ড আই উইল রেকমেন্ড please join Dr. Pratim's Academy. And if you have not subscribed, please subscribe to our channel to get much more similar kind of knowledge capsules, যেটা একজন ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট বা যারা কিডনির অসুখে ভুগছেন বা তার পরিবারের লোকজনদেরকে সাংঘাতিক রকমভাবে সমৃদ্ধ করবে একটা সুস্থ জীবনযাপন করার জন্য। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।